তত্ত্বাবধায়কের আদলে দেশ পরিচালনা না করলে প্রশ্নবিদ্ধ হবে নির্বাচন। বিতর্কিতদের আর সরকারে দেখতে চায় না বিএনপি। গণতান্ত্রিক উত্তরণের সব দলকে ভোটে অংশ নেয়ার আহ্বান। তত্ত্বাবধায়ক সরকারের আদলে দেশ পরিচালনা যদি না করা হয় তাহলে তো নির্বাচন প্রশ্নবিদ্ধ হবে। যদি কেউ প্রশ্নবিদ্ধ কেউ থাকে, তত্ত্বাবধায়ক সরকারের দায়িত্ব হচ্ছে তাদেরকে সেখান থেকে সরিয়ে দেওয়া। আমাদের ছোটখাটো সমস্যা এগুলোকে দূরে রেখে গণতান্ত্রিক ব্যবস্থাকে আমরা ফিরিয়ে আনার জন্য সবাই এই নির্বাচনে অংশ নেই এবং গণতান্ত্রিক ব্যবস্থাকে ফিরিয়ে নিয়ে আসি। পিআর সহ 5 দাবিতে বিভাগীয় শহরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ জামায়াতের। নতুন বাংলাদেশ বিনির্মাণের প্রতিশ্রুতিতে সব দলকে অটুট থাকার তাগিদ। আমরা যারা এই রাজনৈতিক পরিবর্তনের বেনিফিশিয়ারি, যারা একটা স্বপ্নের বাংলাদেশ গড়তে চাই, এই অঙ্গীকার, এই প্রতিশ্রুতি আমাদেরকে এক্ষুনি নিতে হবে। দেখছিলেন প্রধান শিরোনাম। রাতের সময়ের সঙ্গে আছি আমি সাইফুল রুদ্র। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। নির্বাচন সামনে রেখে দেশ গঠনে 7 অগ্রাধিকার জামায়াতের। যুক্তরাষ্ট্রে সংবর্ধনায় আমির। দুর্নীতির বিরুদ্ধে লড়াইয়ের ঘোষণা, নারীর নিরাপত্তা নিশ্চিতের অঙ্গীকার। জুলাই সনদ মুছে দিতে চায় এক দল, ভেস্তে দিতে চায় আরেক দল। অভিযোগ এনসিপির। বাস্তবায়ন প্রক্রিয়া নিশ্চিত হলেই স্বাক্ষরের ঘোষণা। গণভোটের আগে রূপরেখা প্রকাশের তাগিদ। চট্টগ্রাম বন্দর বিদেশিদের কাছে ইজারা দেওয়ার সিদ্ধান্তের প্রতিবাদে বিক্ষোভ। জাতীয় নিরাপত্তা ও অর্থনীতি হুমকিতে পড়ার শঙ্কা, সিদ্ধান্ত থেকে সরে আসার আহ্বান। ই কমার্সের মতো এই ডিসকাউন্ট টোপে ফেলে বিমানের টিকিট কারসাজি। গ্রাহকের কোটি কোটি টাকা হাতিয়ে নিচ্ছে অনলাইন ট্রাভেল এজেন্সি। নীতিমালার অভাবেই প্রতারণা। এখন থেকেই তত্ত্বাবধায়ক সরকারের আদলে দেশ পরিচালনা না করলে নির্বাচন প্রশ্নবিদ্ধ হবে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। বিকেলে জাতীয় প্রেস ক্লাবে আলোচনা সভায় তিনি আরও বলেন, যেসব উপদেষ্টাকে নিয়ে প্রশ্ন উঠেছে তাদের সরিয়ে দিতে হবে। জুলাই সনদের আইনি ভিত্তি থাক বা না থাক, ক্ষমতায় এলে বিএনপি বাস্তবায়ন করবে বলেও জানান আমির খসরু। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও টেকসই গণতন্ত্র শীর্ষক আলোচনা সভার আয়োজন করে ভাসানী জনশক্তি পার্টি। এতে অংশ নেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা। আলোচনায় বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক বলেন, নিরপেক্ষতার প্রশ্নে সরকার পাশ করতে পারেনি। সুষ্ঠু নির্বাচন করতে সবাইকে আস্থায় নিতে হবে। 14 মাস পার হয়েছে, এখনো পর্যন্ত নিরপেক্ষতার পরীক্ষায় সরকার কিন্তু পাশ করতে পারেনি। আমরা অনেক চেষ্টা করছি সরকারকে কোনোভাবে পাশ করিয়ে দেওয়ার জন্য। বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, তত্ত্বাবধায়ক সরকারের আদলে দেশ পরিচালনা না করলে সুষ্ঠু নির্বাচন নিয়ে প্রশ্ন তৈরি হবে। যেসব উপদেষ্টাকে নিয়ে প্রশ্ন উঠেছে তাদেরকে সরিয়ে দেওয়ার আহ্বান জানান তিনি। তত্ত্বাবধায়ক সরকারের আদলে দেশ পরিচালনা যদি না করা হয় তাহলে তো নির্বাচন প্রশ্নবিদ্ধ হবে এবং যাদের ব্যাপারে প্রশ্ন উঠছে তাদেরকে যদি নির্বাচন করতে চায় তাহলে তো নির্বাচন প্রশ্নবিদ্ধ হবে। যাদের নিয়ে প্রশ্নবিদ্ধ হচ্ছে তাদেরকে তো রাখা যাবে না, তাদেরকে সরিয়ে দিতে হবে। এদিকে নয়াপল্টনে আলাদা এক অনুষ্ঠানে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, দেশে গায়ের জোরে অনেক কিছু করার চেষ্টা চলছে। পদে পদে কিছু কিছু আলামত আমরা দেখতে পাচ্ছি, দোসরদের মতো গায়ের জোর দিয়ে সবকিছু করতে চাচ্ছে। ডক্টর ইউনূস সাহেবের আমলে তো গায়ের জোর থাকার কথা না, মানুষের কণ্ঠের স্বাধীনতা থাকবে, কথা বলার স্বাধীনতা থাকবে। একটি দল জান্নাতে নিয়ে যাওয়ার কথা বলে ভোট চাচ্ছে, যা জনগণের সঙ্গে প্রতারণা বলেও মন্তব্য করেন রিজভী। জান্নাতে নিয়ে যাবেন। হাসান ওয়ালি, সময় সংবাদ, ঢাকা। গ্রহণযোগ্য নির্বাচনেই গণতান্ত্রিক উত্তরণ দেখছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ছোটখাটো সমস্যা দূরে রেখে সব দলকে নির্বাচনে অংশ নেওয়ার আহ্বান তার। আদর্শগত মতপার্থক্য থাকলেও সার্বভৌমত্বের প্রশ্নে ফ্যাসিস্টের প্রত্যাবর্তন ঠেকাতে হবে বলে মন্তব্য করেন দলটির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ। এদিকে দেশ গঠনের প্রতিশ্রুতিতে সব দলকে অটুট থাকার আহ্বান জানিয়েছেন জামায়াতের সেক্রেটারি জেনারেল গোলাম পারোয়ার।
জাতীয় দৈনিক নয়া দিগন্ত পত্রিকার ২১তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাজধানীর শিল্পকলা একাডেমি মিলনায়তনে এক মিলন মেলার আয়োজন করে পত্রিকাটি, যেখানে সরকার, রাজনীতিবিদ, সুশীল সমাজ সহ নানা শ্রেণী পেশার মানুষ অংশ নেন প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে। এ সময় চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম বলেন, শেখ হাসিনার ন্যারেটিভ দেশকে খাদের তলায় নিয়ে গিয়েছিল। তরুণ ছাত্র জনতা অতীতের সেই মিথ ভেঙে দিয়েছে। আর প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেন, ইউনিক ফর্মুলায় বাকশাল কায়েম করেছিলেন শেখ হাসিনা। যে বাকশাল 1975-এ কায়েম করতে চেয়েছিল, সেটা শেখ হাসিনার বাবা পারেননি, কিন্তু শেখ হাসিনা পেরেছিলেন। প্রতিদিন এই জেনারেশন জি আমাদের এই অতীতের মিথ ভেঙে একটা রেভলিউশন নিয়ে আসবে, এটা কিন্তু আমরা প্রত্যাশা করতে পারি না। একই অনুষ্ঠানে জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার বলেন, সংবাদপত্রের স্বাধীনতা লুণ্ঠন করে একদলীয় শাসন কায়েম করেছিল বিগত স্বৈরাচার সরকার। প্রায় ১,৫০০ ছাত্র জনতার প্রাণ গিয়েছে, ৩০-৪০ হাজার ছাত্র জনতা তারা আহত, ক্ষতবিক্ষত হয়ে এখনো কাতরাচ্ছে সেই ক্ষত চিহ্ন নিয়ে। আমাদেরকে তারা বলছে, তাদের আত্মার ক্রন্দন হলো যে নতুন বাংলাদেশের জন্য আমরা স্বপ্ন রেখেছিলাম, সেই স্বপ্নের বাংলাদেশ গড়ার জন্য যেন যারা এর স্টেক হোল্ডার, যারা এর দায়িত্বে আছে, তারা যেন তাদের প্রতিশ্রুতির উপরে, অঙ্গীকারের উপরে যেন মজবুত থাকে। একই অনুষ্ঠানে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ বলেন, আদর্শগত মতপার্থক্য থাকলেও দেশের স্বাধীনতা সার্বভৌম রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। স্বৈরাচারের প্রত্যাবর্তন ঠেকাতে সব দল মত একত্রিত হবে বলেও আশা প্রকাশ করেন তিনি। যদি আমাদের অনৈক্যের কারণে, আমাদের বিভেদের কারণে কোনো সময় কোনো ফাঁকে যদি ফেসিবাদের প্রত্যাবর্তনের কোনো আশঙ্কা থাকে, এই জাতি আমাদেরকে ক্ষমা করবে না। এ সময় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ছোটখাটো সমস্যা দূরে রেখে সব রাজনৈতিক দলকে নির্বাচনে অংশ নেওয়ার আহ্বান জানান। সকলের কাছে গ্রহণযোগ্য একটা নির্বাচনের মধ্য দিয়েই আমরা কিন্তু একটা গণতান্ত্রিক ব্যবস্থাতে ফিরে যাওয়ার সুযোগ পাব। সেই সুযোগ সৃষ্টির জন্য আমি আহ্বান রাখবো সকল রাজনৈতিক দলের কাছে যে আমাদের ছোটখাটো সমস্যা এগুলোকে দূরে রেখে গণতান্ত্রিক ব্যবস্থাটাকে আমরা ফিরিয়ে আনার জন্য সবাই এই নির্বাচনে অংশ নেই। আগামী দিনে সংবাদপত্রের স্বাধীনতা অক্ষুণ্ণ রাখতে সব শ্রেণী পেশার মানুষকে এগিয়ে আসার আহ্বান জানান বক্তারা। সুযোগ আমাদের হাতে এসেছে। আহমেদ সালেহিন, সময় সংবাদ, ঢাকা। জুলাই সনদ বাস্তবায়নে গণভোট, নিম্ন কক্ষে পিআর পদ্ধতি সহ 5 দফা দাবিতে দেশের সব বিভাগীয় শহরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জামায়াত ইসলামী। দাবি বাস্তবায়নে অন্তর্বর্তী সরকারের দ্রুত হস্তক্ষেপ কামনা করেন নেতাকর্মীরা। বলেন, ফের ফ্যাসিবাদ ঠেকাতে সজাগ রয়েছে তরুণ সমাজ। জুলাই সনদ বাস্তবায়নে গণভোট, নিম্নকক্ষে পিআর পদ্ধতি সহ 5 দফা বাস্তবায়নে রাজপথে সরব জামায়াতে ইসলামী। একের পর এক কর্মসূচি পালন করে নিজেদের শক্তিমত্তা জানান দিচ্ছে দলটি। এরই অংশ হিসেবে শনিবার সব বিভাগীয় শহরে বিক্ষোভ মিছিল ও সমাবেশের আয়োজন করে জামায়াত। দলীয় পতাকা আর ব্যানার ফেস্টুন নিয়ে এতে অংশ নেন মহানগর ও জেলার নেতাকর্মীরা। স্লোগানে মুখর হয়ে ওঠে রাজপথ। জুলাই সনদ বাস্তবায়নে নভেম্বরের মধ্যে গণভোট, নিম্নকক্ষে ও পিআর পদ্ধতিতে জাতীয় নির্বাচন ও ফ্যাসিস্টদের বিচার দ্রুত করা সহ 5 দফা বাস্তবায়নে সরকারের হস্তক্ষেপ কামনা করেন নেতারা। লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত না হলে সুস্থ নির্বাচন করা যাবে না। প্রত্যেকটা ঘটনার দোষীদের বিচার করতে হবে। আর কত মিছিল মিটিং করলে, রাস্তায় দাঁড়িয়ে দাবি জানালে আপনাদের বুদ্ধোদয় হবে। দেশে ফের ফ্যাসিবাদের জন্ম রুখতে তরুণ ছাত্র ও যুব সমাজকে সজাগ থাকার আহ্বান জানান জামায়াত নেতারা। মিরন আহমেদ, সময় সংবাদ। নির্বাচন সামনে রেখে দেশ গঠনে জামায়াতে ইসলামীর 7 অগ্রাধিকার তুলে ধরেছেন দলটির আমির ডাক্তার শফিকুর রহমান। স্থানীয় সময় শুক্রবার বাংলাদেশি আমেরিকান কমিউনিটি অব বাফেলোর আয়োজনে নাগরিক সংবর্ধনায় তিনি বলেন, ক্ষমতায় গেলে দলমত ধর্ম নির্বিশেষে সবাইকে নিয়ে কাজ করবে জামায়াত। নিশ্চিত করা হবে নারীর সম্মান ও সর্বোচ্চ নিরাপত্তা। নিউ ইয়র্ক থেকে হাসানুজ্জামান সাকের রিপোর্ট। যুক্তরাষ্ট্র সফরে এসে জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান প্রথম নাগরিক সংবর্ধনায় যোগ দেন নায়াগ্রা ফলস খ্যাত নিউ ইয়র্কের বাফেলোয়। দেশ ও জাতি গঠনে 7টি অগ্রাধিকার তুলে ধরে ডাক্তার শফিকুর রহমান দুর্নীতির মূলোৎপাটন ও শিক্ষা ব্যবস্থার আমূল পরিবর্তনের কথা বলেন। শিক্ষা ব্যবস্থাকে আমূল পরিবর্তন করা, যে শিক্ষা মানুষকে মানুষ বানাবে, যে শিক্ষা প্রত্যেকটি নাগরিককে দেশ গড়ার কারিগর বানাবে,
আমরা বাংলাদেশের ক্ষমতায় গেলাম কি গেলাম না, এটাও এখানেও বিবেচ্য বিষয় নয়। দুর্নীতি বাংলাদেশ থেকে বিদায় না নেওয়া পর্যন্ত আমাদের লড়াই চলবে। ক্ষমতায় গেলে নারীর সর্বোচ্চ সম্মান নিশ্চিতের কথাও বলেন তিনি। আমরা আমাদের মাদেরকে মা হিসাবে দেখি, তাদের দরজায় তালা পড়বে না, দরজা খোলা হবে তাদের জন্য। ইনশাআল্লাহ সম্মান এবং নিরাপত্তা দুটোই তাদেরকে নিশ্চিত করা হবে। নিম্ন আদালত থেকে সুপ্রিম কোর্ট কোথাও ন্যায় বিচার নেই মন্তব্য করে ডাক্তার শফিকুর রহমান বলেন, প্রেসিডেন্ট কিংবা প্রধানমন্ত্রী যেই অপরাধ করুক না কেন সবার সমান বিচার হতে হবে। রাষ্ট্রের প্রেসিডেন্ট কিংবা প্রধানমন্ত্রী তিনিও যদি কোনো অপরাধ করেন, তার মুখের দিকে আইন তাকাবে না। বিগত সরকার দেশের অর্থনীতি ধ্বংস করে গেছে অভিযোগ করে এ সময় ডাক্তার শফিকুর রহমান ক্ষমতায় গেলে অর্থনীতি পুনরুদ্ধারের প্রতিশ্রুতি দেন। এই বিধ্বস্ত, অসুস্থ, রুগ্ন অর্থনীতিকে আবার ইনশাআল্লাহ চাঙ্গা করে তোলা সম্ভব। বাংলাদেশি আমেরিকান কমিউনিটি অফ বাফেলো আয়োজিত সংবর্ধনায় মুক্তিযোদ্ধা অধ্যাপক নুরুল ইসলামের সভাপতিত্বে যুক্তরাষ্ট্র জামায়াতের মুখপাত্র ডক্টর নকিবুর রহমান সহ জামায়াত নেতারা বক্তব্য রাখেন। প্রবাসীদের ভোটার হয়ে আগামী নির্বাচনে বাংলাদেশে গিয়ে ভোট দেওয়ার আহ্বান জানান জামায়াতের আমির শফিকুর রহমান। বলেন, জামায়াত ক্ষমতায় গেলে সংসদে প্রবাসীদের প্রতিনিধিত্ব নিশ্চিত করা হবে। হাসানুজ্জামান সাকি, সময় সংবাদ, নিউ ইয়র্ক, যুক্তরাষ্ট্র। এ নিয়ে আলোচনার জন্য স্টুডিওতে আছেন সহকর্মী শফিক মুন্সি। যাচ্ছি তার কাছে। শফিক, আপনাকে স্বাগত। নির্বাচন নিয়ে বিএনপি এবং অন্যান্য রাজনৈতিক দলগুলোর বেশ কিছু আলোচনা আছে, সেগুলো নিয়ে একটু কথা বলতে চাই। তত্ত্বাবধায়কের আদলে দেশ পরিচালনা এবং উপদেষ্টা পরিষদে যারা আছেন অনেককে নিয়ে বিতর্ক তৈরি হয়েছে, এগুলো নিয়ে আসলে বিএনপি কি বলতে চাইছে? রুদ্র, আপনাকে ধন্যবাদ। বিএনপি আগামী জাতীয় নির্বাচন নিয়ে কিন্তু আজ বেশ গঠনমূলক এবং সিরিয়াস কিছু আলোচনা করেছে। বিশেষ করে দলটির সিনিয়র দুজন নেতা আমির খসরু মাহমুদ চৌধুরী এবং মির্জা ফখরুল ইসলাম আলমগীর কিন্তু নির্বাচন সংক্রান্ত কয়েকটি বক্তব্য দিয়েছে। আমরা যদি একটু দেখে আসি যে দলটির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী যে বিষয়টি বলেছেন যে তত্ত্বাবধায়কের আদলে দেশ পরিচালনা না করলে প্রশ্নবিদ্ধ হবে নির্বাচন। তিনি মূলত বর্তমান যে অন্তর্বর্তীকালীন সরকার তাদেরকেই উদ্দেশ্য করে বলেছেন, তারা যদি নিরপেক্ষ থেকে দেশ পরিচালনা করে তবে আগামী নির্বাচনটি প্রশ্নবিদ্ধ হওয়ার হাত থেকে রক্ষা পাবে। তিনি একই সাথে বলেছেন যে এই উপদেষ্টা পরিষদে যারা বিতর্কিত, বিশেষ করে তিনি ইঙ্গিত করেছেন দুজন ছাত্র উপদেষ্টার দিকে, যে তাদের সাথে একটি রাজনৈতিক দলের যোগাযোগ আছে। তো তারা দুজন যদি আসলে অন্তর্বর্তী সরকারে থাকে সেই অবস্থায় কিন্তু আগামী জাতীয় নির্বাচন বেশ একটু কঠিন হবে। অন্যদিকে জুলাই সনদের আইনি ভিত্তি থাক বা না থাক, আগামী জাতীয় নির্বাচনের পর বিএনপি এটি বাস্তবায়ন করবে, সে ব্যাপারেও কিন্তু তিনি প্রত্যয় ব্যক্ত করেছে। অন্যদিকে মির্জা ফখরুল ইসলাম আলমগীর দলটির মহাসচিব, তিনি আজ একটি অনুষ্ঠানে যোগ দিয়ে সেখানে সকল দলের প্রতিনিধিদের সামনেই বলেছেন যে গণতান্ত্রিক উত্তরণে সব দলকে আসলে ভোটে অংশ নেওয়ার জন্য তিনি আহ্বান জানিয়েছেন। জামাত বেশ কিছু কথা বলেছেন, তার মধ্যে 7টি অগ্রাধিকার ঘোষণা করেছে। শিক্ষা ব্যবস্থা থেকে শুরু করে অন্যান্য ব্যাপারে দুর্নীতি নিয়েও তারা অনেক প্রতিশ্রুতি দিয়েছেন। তারা আর কি বলতে চাইছেন আসলে নির্বাচনে? রুদ্র, আপনি জানেন যে জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান তিনি কিন্তু এখন সফররত অবস্থায় আছেন যুক্তরাষ্ট্রে, এবং সেখানে প্রবাসী বাংলাদেশিদের সাথে একটি অনুষ্ঠানে যোগ দিয়ে তিনি যে বিষয়টি উল্লেখ করেছেন যে আগামী জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে 7টি বিষয়ে কিন্তু তাদের দলের পক্ষ থেকে অগ্রাধিকার দেওয়া হবে। তার মধ্যে অন্যতম হচ্ছে দুর্নীতির মূলোৎপাটন ও শিক্ষা ব্যবস্থার আমূল পরিবর্তন, এবং এই দুটি বিষয় নিয়ে কিন্তু তিনি দেশে থাকতেও নানাবিধ আলোচনা আসলে তিনি করেছেন। অন্যদিকে আজ গোলাম পরোয়ার সাহেব, যিনি দলটির সেক্রেটারি জেনারেল, তিনি একটি অনুষ্ঠানে যোগ দিয়ে বলেছেন কিন্তু যে নতুন বাংলাদেশ বিনির্মাণের প্রতিশ্রুতিতে সব দলকে অটুট থাকতে হবে। তিনি উল্লেখ করেছেন যে বিগত 16-17 বছর আসলে বাংলাদেশের মানুষ তাদের নাগরিক অধিকার থেকে বঞ্চিত হয়েছে, সেই নাগরিক অধিকার নিশ্চিত করতে সব দলগুলোকে কিন্তু গণভোটের প্রশ্নে জামায়াতের অবস্থানটা একটু বলেন। গণভোট আগামী নভেম্বরে জামায়াতের প্রত্যাশা, এবং তার এই দাবিটিকে কেন্দ্র করে আজ সারা দেশের সব বিভাগীয় শহরে কিন্তু দলটি সমাবেশ এবং মিছিল করেছে, এবং এই গণভোটের পাশাপাশি আগামী জাতীয় নির্বাচনের সংসদের উভয় কক্ষে তাদের পিআর দাবি রয়েছে, এবং এই দাবি যেন সরকার দ্রুত মেনে নেয়, এজন্যই কিন্তু জামায়াতের নেতৃবৃন্দ তারা এই বিভাগীয় শহরগুলো থেকে আহ্বান জানিয়েছে সরকারের প্রতি। আমরা এনসিপির একটা বিষয় বলছে, জুলাই সনদ এক দল ভেস্তে দিতে চায়, আরেক দল
সেটাকে বাতিল করতে চায়। এনসিপির যে অভিযোগটা পেয়েছি সেটা নিয়ে আপনি কি বলতে চান? এনসিপির একটি প্রতিনিধি দল কিন্তু আজ জাতীয় সংসদ ভবনের এলডি হলে ঐক্যমত্য কমিশনের যারা আছেন সদস্য তাদের সাথে বৈঠক করেছেন। এ সংক্রান্ত একটি প্রতিবেদন আমাদের হাতে আছে, আমরা সেটি আগে দেখে আসতে চাই। জুলাই সনদের আইনি ভিত্তি না থাকার অভিযোগে স্বাক্ষর অনুষ্ঠান বর্জনের পর জাতীয় নাগরিক পার্টির সঙ্গে আবারও আনুষ্ঠানিক বৈঠকে বসে জাতীয় ঐক্যমত্য কমিশন। জাতীয় সংসদ ভবনের এলডি হলে শনিবার সকালে শুরু হওয়া এই রুদ্ধদ্বার বৈঠক শেষ হয় দুপুরে। বৈঠক শেষে সাংবাদিকদের মুখোমুখি হন জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় নেতারা। বলেন, জুলাই সনদ বাস্তবায়নের খসড়া দেখেই স্বাক্ষর করবে এনসিপি। দলের সদস্য সচিব আক্তার হোসেন বলেন, গণভোটের আগে জুলাই সনদ বাস্তবায়নের রূপরেখা প্রকাশ করা প্রয়োজন। আমরা দাবি জানিয়েছি যে জুলাই সনদ বাস্তবায়নের যে আদেশ, সে আদেশের ড্রাফট, সে আদেশের বিষয়বস্তু, সে আদেশের পরিধি, প্রত্যেকটা জিনিস জাতির কাছে উপস্থাপন করতে হবে। জুলাই সনদ বাস্তবায়নের একটি আদেশ তারা প্রস্তুত করছেন, যেটাকে আমরা একটা অগ্রগতি হিসেবে দেখি। তথাপিও সে আদেশের মধ্যকার বক্তব্য কি, সে বিষয়গুলো তারা আমাদের কাছে এখনো পর্যন্ত উপস্থাপন করতে অপারগতা প্রকাশ করেছেন, যেটা আমাদেরকে এখনো পর্যন্ত আশাবাদী হতে দেয় নাই। কোনো রাজনৈতিক দলের চাপে যেন জুলাই সনদ কাগজে সীমাবদ্ধ না থাকে সেই বিষয়ে সোচ্চার থাকার আহ্বান জানান আক্তার হোসেন। বলেন, এক দল জুলাই সনদকে মুছে দিতে চায়, আরেক দল চায় তা ভেস্তে দিতে। জুলাই সনদের যে বিষয়গুলোতে আমরা একমত হয়েছি, কমিশন সিদ্ধান্ত গ্রহণ করেছে, সেই বিষয়গুলোকে বাস্তবায়নের আড়ালে রেখে শুধুমাত্র কাগজে দলিলে পরিণত করার এক ধরনের প্রবণতা আমরা রাজনৈতিক কিছু শক্তির মধ্যে আমরা প্রত্যক্ষ করেছি। এদিকে নির্বাচনী জোট প্রশ্নে তিনি বলেন, এখন পর্যন্ত কোনো দলের সঙ্গে জোট নিয়ে আলোচনা হয়নি, তবে যে কোনো দলের সঙ্গে আলোচনার ভিত্তিতে জোট করতে প্রস্তুত এনসিপি। এখনো পর্যন্ত কোনো দলের সঙ্গে সুনিশ্চিতভাবে জোটের বিষয় নিয়ে, আসনের বিষয় নিয়ে আমরা কোনো আলোচনা করি নাই। শাবাব ওয়াসি, সময় সংবাদ, ঢাকা। আমরা প্রতিবেদনটি দেখলাম। শফিক, যে সনদ বাস্তবায়ন প্রক্রিয়া নিশ্চিত হলে এনসিপি জুলাই সনদে স্বাক্ষর করবে এবং গণভোটের আগে জুলাই সনদ বাস্তবায়নের তারা দাবি জানিয়েছেন, কেন? রুদ্র, আপনি জানেন যে এই গত বছর জুলাই অভ্যুত্থানে যারা সম্মুখ সারিতে নেতৃত্ব দিয়েছে তাদের সমন্বয়ে কিন্তু তরুণদের নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি গঠিত হয়েছে এবং তারা স্বাভাবিকভাবে জুলাই সনদের স্বাক্ষর অনুষ্ঠানে যখন অংশগ্রহণ করা থেকে বিরত থাকলো তখন কিন্তু এ নিয়ে রাজনৈতিক মহল বলেন, এমনি অন্যান্য মহলেও কিন্তু নানা আলোচনা হয়েছে। সেই আলোচনার প্রেক্ষিতে কিন্তু আজ তাদের একটি প্রতিনিধি দল ঐক্যমত কমিশনের সাথে বসেছে এবং তারা যে বিষয়টি আসলে ঐক্যমত কমিশনের সাথে তাদের বৈঠক পরবর্তী সময়ে সাংবাদিকদের সাথে জানিয়েছে যে তারা দুটি দলের দিকে আসলে ইঙ্গিত করে অভিযোগ তুলেছে যে জুলাই সনদ মুছে দিতে চায় এক দল আর ভেস্তে দিতে চায় আরেক দল। এবং একই সাথে তারা যে বিষয়টি আজকে এই ঐক্যমত কমিশনের সদস্যদের কাছে নিশ্চিত করেছেন যে সনদের বাস্তবায়ন প্রক্রিয়া নিশ্চিত হলেই স্বাক্ষর করবে এনসিপি। তো এক্ষেত্রে বলা যায় যে জুলাই সনদের স্বাক্ষরের ব্যাপারে যে এনসিপির একটি বাধ্যবাধকতা ছিল কিংবা একটি দূরত্ব ছিল সেই জায়গাতেই কিন্তু কমে আসছে। তারা আজ ঐক্যমত কমিশনের সাথে বলেছে এই জুলাই সনদটি আসলে কীভাবে বাস্তবায়ন হবে সেই প্রক্রিয়াটা যদি তাদের সামনে উপস্থাপন করা হয় তারপর কিন্তু জুলাই সনদ স্বাক্ষরে আর কোনো বাধা থাকবে না। আপনি কিন্তু ইতিমধ্যে জানেন যে আগামী 31 অক্টোবর পর্যন্ত কিন্তু ঐক্যমত কমিশনের মেয়াদ বৃদ্ধি করা হয়েছে। তো এর মধ্যে কিন্তু যদি জাতীয় নাগরিক পার্টির প্রতিনিধিরা চায় তবে তারা জুলাই সনদে স্বাক্ষর করতে পারে। অন্যদিকে যে গণভোটের কথা বলা হচ্ছে যে জুলাই সনদ বাস্তবায়নের জন্য গণভোটের একটি প্রক্রিয়ার মধ্যে সরকার যাবে এমন একটি আলোচনা চলছে অনেক রাজনৈতিক মহলে। সেই বিষয়টি উল্লেখ করে এই জাতীয় পার্টির নেতৃবৃন্দ আজ যে বিষয়টি বলেছে যে গণভোটের আগে জুলাই সনদ বাস্তবায়নের রূপরেখা প্রকাশের তাগিদ কিন্তু তাদের পক্ষ থেকে ঐক্যমত কমিশনের যে সদস্যদের সাথে আজ বৈঠক হয়েছে তাদেরকে তারা তাগাদা দিয়েছে এবং বলেছে যে জুলাই সনদ আসলে কোন প্রক্রিয়ায় বাস্তবায়ন হবে এবং সেটা কিভাবে আসলে বাংলাদেশের জন্য ভালো হবে সে বিষয়টির একটি রূপরেখা তারা ঐক্যমত কমিশনের কাছে প্রত্যাশা করেছে। শফিক, আপনাকে ধন্যবাদ। দর্শক, নির্বাচন নিয়ে রাজনৈতিক দলগুলোর নানান মত সম্পর্কে জানছিলাম সহকর্মী শফিক মুন্সির কাছে। রাষ্ট্রের সুরক্ষায় প্রয়োজন উপযুক্ত শিক্ষা ব্যবস্থা। ক্ষমতায় গেলে শিক্ষা খাতের সর্বোচ্চ বরাদ্দ দেবে বিএনপি। কিশোরগঞ্জে মেধাবৃত্তি প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আরও বলেন, উদ্ভাবনী প্রযুক্তির এই সময়ে দক্ষতার বিকল্প নেই।
রাষ্ট্রকাঠামো মেরামতে ৩১ দফা বাস্তবায়নের গুরুত্ব তুলে ধরে সারা দেশে একের পর এক কর্মসূচি পালন করছে বিএনপি। এরই অংশ হিসেবে কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় খন্দকার শামসুল আলম ফাউন্ডেশন আয়োজন করে শিক্ষার্থীদের মেধাবৃত্তি পরীক্ষা। শনিবার বিকেলে ছিল প্রতিযোগিতার ফলাফল ও পুরস্কার বিতরণী। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম মিস্টার নকিব, ভালো আছো? জি ভালো আছি। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত হয়ে শিক্ষার্থীদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বলেন, একটি রাষ্ট্রের সুরক্ষার জন্য প্রয়োজন উপযুক্ত শিক্ষা ব্যবস্থা। পুরো শিক্ষা ব্যবস্থাকে সাজিয়ে তুলতে আধুনিক জ্ঞান বিজ্ঞান উদ্ভাবনী প্রযুক্তির সময়ে নিজেকে দক্ষ করে গড়ে তোলার বিকল্প নেই। একটি রাষ্ট্রের উন্নয়ন, সুরক্ষা এবং নিরাপত্তার জন্য প্রয়োজন উপযুক্ত শিক্ষা ব্যবস্থা। আধুনিক জ্ঞান বিজ্ঞান আর উদ্ভাবনী প্রযুক্তির এই সময়ে নিজেকে অন্যের চেয়ে দক্ষ করে তোলার যে একগ্রতা, একনিষ্ঠতা, এর কোনো কিন্তু বিকল্প নেই। সেজন্যই মনে রাখতে হবে, মেধা সহজাতে হলেও কিন্তু মেধার বিকাশের জন্য প্রয়োজন সঠিক পরিচর্যা এবং প্রচণ্ড পরিশ্রম আর ইচ্ছা শক্তি। বিএনপি ক্ষমতা এলে প্রতিভা বিকাশে সুযোগ করে দেওয়ার আশ্বাস দেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। প্রত্যেকটা মানুষের মধ্যেই কিন্তু কম বেশি সুপ্ত প্রতিভা লুকিয়ে থাকে এবং আমাদের আগামী দিনের লক্ষ্যটাই হবে সব প্রতিভাগুলোকে ধীরে ধীরে বের করে নিয়ে আসা এবং সুপ্ত প্রতিভা বিকাশের পথকে উন্মুক্ত করে দেওয়া। দেশের প্রচলিত শিক্ষা কারিকুলামকে সময়ের সাথে তাল মিলিয়ে শিক্ষাবিদদের সমন্বয় একটা বিশেষজ্ঞ টিম আমরা তৈরি করেছি, যারা ইতিমধ্যে অনেক কাজ এগিয়ে নিয়ে গেছেন। মেধাবৃত্তির প্রতিযোগিতায় অংশ নেয় ১০০ স্কুল মাদ্রাসার ১০,০০০ শিক্ষার্থী। তাদের মধ্য থেকে বিজয়ী ৬৬ জনকে পুরস্কৃত করা হয়। প্রাথমিকভাবে ৩০০ আসনে দলীয় প্রার্থী চূড়ান্তের কাজ চললেও অন্তর্কোন্দল থামাতে হিমশিম খাচ্ছে বিএনপি। বিরোধ নিরসনে গুলশান কার্যালয়ে প্রায় দিনই মনোনয়ন প্রত্যাশীদের সঙ্গে বৈঠক করছেন দলটির দায়িত্বশীল নেতারা। বিএনপির হাইকমান্ডের বিশ্বাস, মনোনয়ন যুদ্ধে একাধিক মুখ থাকলেও ধানের শীষের প্রার্থী ঘোষণার পর বদলে যাবে পরিস্থিতি। মুরসালিন হক জুনায়েদের রিপোর্ট। সারা দেশে আসন ভিত্তিক গণসংযোগে ব্যস্ত বিএনপির মিত্র থেকে প্রতিপক্ষ বনে যাওয়া জামায়াত ইসলামীর প্রার্থীরা। উল্টো চিত্র বিএনপি শিবিরে এক এক আসনে দলটির মনোনয়ন চান অন্তত ৪ থেকে ৫ জন প্রার্থী। আর এতে বিভিন্ন আসনে সংঘাতময় পরিস্থিতি তৈরি হচ্ছে, প্রভাব পড়ছে ভোটের মাঠে। এমন বাস্তবতায় ঢাকার মনোনয়ন প্রত্যাশীরা সতর্ক। অভ্যন্তরীণ বিবাদে না জড়িয়ে গুরুত্ব দিচ্ছেন ভোটারদের মন জয়ে, খাল পরিষ্কার, নিম্ন আয়ের মানুষকে অনুদান, দুর্ঘটনায় ছুটে যাওয়া সহ নানা সামাজিক কাজে ব্যস্ত সময় পার করছেন ঢাকা ১৮ আসনের ২ হেভিওয়েট প্রার্থী। প্রত্যাশা ইতিবাচক রাজনীতির মাধ্যমে দলের শীর্ষ নেতৃত্বের মনোযোগ আকর্ষণের। এলাকাবাসী চায় একজন পরিচ্ছন্ন ভালো মানুষ এই এলাকায় আগামীতে নির্বাচন করুক, যাতে বিএনপিকে নিয়ে, বিএনপির ওই ক্যান্ডিডেটকে নিয়ে প্রশ্ন করতে না পারে। যে বিএনপিকে ভালোবাসে সেই বিএনপির সিদ্ধান্তকে ভালোবাসবে এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান যে সিদ্ধান্ত দিবেন সেই সিদ্ধান্ত অনুযায়ী অবশ্যই কাজ করবে। সমস্যা সবচেয়ে বেশি প্রকট রাজধানীর বাইরে। কোনো কোনো আসনে ৮ জন, কোথাও বা ১০ জনেরও বেশি আছেন মনোনয়ন প্রত্যাশী। এই যেমন নেত্রকোনা ৩। মনোনয়ন নিশ্চিতে জোরে সোরে কাজ করছেন প্রতিদ্বন্দ্বীরা। সবাই নিজেকে দাবি করছেন যোগ্য হিসেবে। বিতর্কিত লোক নিয়ে উনি কোনো রিস্ক নেবেন না, যে গতানুগতিক দ্বারাই যে অমুককে দিতে হবে এরকম কোনো কথা না। কাজের মূল্যায়নের ভিত্তিতে যাকেই মনোনয়ন দেবে দল থেকে তার নির্বাচনে আমি করব। মনোনয়ন প্রত্যাশীদের কৌশলী অবস্থানে সতর্ক কেন্দ্রীয় নেতৃত্ব। মনোনয়ন নিয়ে বিতর্ক এড়াতে আগেভাগে মনোনয়ন প্রত্যাশীদের সাথে খোলামেলাভাবে কথা বলছেন তারা। আমাদের দলের মনোনয়ন মোটামুটি চেয়ারম্যান সাহেব ফাইনাল করে ফেলছে, আমাদের সাথে কনসাল্ট করেই করেছে উনি। আমি তো মনে করি যে এই মাসের মধ্যে আমাদের মনোনয়ন বের হয়ে যাবে। দল থেকে কিছু কিছু প্রার্থীকে ডাকা হচ্ছে, স্থায়ী কমিটির ২-১ সদস্য তাদের ইন্টারভিউ নিচ্ছেন। নেয়ার পরে অ্যাক্টিং চেয়ারম্যানের সাথে আলাপ করে তখন সিদ্ধান্ত দেওয়া হবে। নেতাদের মতে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের নির্বাচনে ঐক্যবদ্ধ থাকার যে বার্তা তা বাস্তব রূপ নেবে চলতি মাসের মধ্যে চূড়ান্ত প্রার্থী তালিকা ঘোষণার পরেই। বিএনপি একটা গণসংগঠন, সেখানে তো কম্পিটিশন থাকবে, তবে এটা উত্তরণ করার মতো নেতৃত্ব আমাদের চেয়ারম্যান সাহেবের আছে, উনি এটা উত্তরণ করতে পারবে। যে যার কানেকশন কাজে লাগাচ্ছে। তবে বিএনপি দীর্ঘদিনের দল, আমরা দেখে শুনে যে আন্দোলন সংগ্রামে যার কন্ট্রিবিউশন আছে সেই ধরনের প্রার্থীকে মনোনয়ন দেওয়ার চেষ্টা করব। এবার তফসিলের আগেই প্রতি আসনে একজন প্রার্থীকে সবুজ সংকেত দেওয়ার সর্বোচ্চ চেষ্টা করছেন নেতারা। এরই মধ্যে বিরোধ কম এমন আসনের একক প্রার্থীদের টেলিফোন করছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। মুরসালিন হক জুনায়েদ, সময় সংবাদ, ঢাকা।
রাতের সময় আরও থাকছে। নিউ ইয়র্কের মেয়র প্রার্থী মামদানিকে ঘায়েলে ইসলাম বিদ্বেষী মন্তব্য প্রতিদ্বন্দ্বীর। যুক্তরাষ্ট্র জুড়ে নিন্দার ঝড়, সমালোচনার মুখে বক্তব্য বদলালেন কুমো। চট্টগ্রাম বন্দর বিদেশিদের ইজারা দেওয়ার সিদ্ধান্তের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ করেছেন বন্দর রক্ষায় শ্রমিক, ছাত্র, পেশাজীবীরা। বিদেশিদের হাতে বন্দর ব্যবস্থাপনা গেলে জাতীয় নিরাপত্তা ও অর্থনীতি হুমকির মধ্যে পড়বে দাবি করে সরকারকে অবিলম্বে সিদ্ধান্ত থেকে সরে আসার আহ্বান জানান তারা। চট্টগ্রাম বন্দরের নিউ মরিন কন্টেইনার টার্মিনাল সহ বিভিন্ন টার্মিনাল বিদেশিদের ইজারা দেওয়ার প্রতিবাদে একের পর এক কর্মসূচি পালন করছে শ্রমিক ও পেশাজীবীরা। শনিবার সকালে নগরীর আগ্রাবাদে শ্রমিক, ছাত্র, পেশাজীবী, নাগরিক ব্যানারে বিভিন্ন সংগঠন বিক্ষোভ সমাবেশ করে। খণ্ড খণ্ড মিছিল নিয়ে সমাবেশে যোগ দেন নেতাকর্মীরা। বক্তারা চট্টগ্রাম বন্দরকে নিয়ে দেশি বিদেশি ষড়যন্ত্র হচ্ছে দাবি করে বন্দরকে ক্ষতিগ্রস্ত করে এমন কোনো সিদ্ধান্ত সরকারকে নিতে দেওয়া হবে না বলে হুঁশিয়ারি দেন। আমাদের বন্দর যদি দিতে হয় কেন ওপেন টেন্ডার করা হচ্ছে না, এটা আজকে জাতি জানতে চায়। জনগণকে সাথে নিয়ে যে কোনো কর্মসূচি, কঠোর থেকে কঠোরতর কর্মসূচির মাধ্যমে আমরা সরকারের এই অবস্থান থেকে তাকে ফিরিয়ে আনব। চট্টগ্রাম বন্দর দেশের অর্থনীতির স্বর্ণদ্বার উল্লেখ করে নেতারা বলেন, এটি বিদেশিদের হাতে গেলে জাতীয় নিরাপত্তা হুমকির মধ্যে পড়বে, বিঘ্নিত হবে দেশের সার্বভৌমত্ব। এই ষড়যন্ত্র চক্রান্তর বিরুদ্ধে চট্টগ্রামের জনগণ সহ সারা বাংলাদেশের জনগণ রুখে দাঁড়াবে। বিশ্বের উন্নত বন্দর যদি করে 22 থেকে 24 বক্স, আমরা করি 20 থেকে 22 বক্স, পার্থক্য খুব একটা নাই। আমরা চট্টগ্রাম বন্দরকে কেন দিতে চাই? শুধুমাত্র দিতে চাই আমেরিকান প্রজেক্ট এখানে বাস্তবায়ন করার জন্য। সমাবেশ থেকে চট্টগ্রাম বন্দর রক্ষায় আগামী 23 নভেম্বর ফেসিবাদ বিরোধী বামফ্রন্টের সমাবেশ ও 1 নভেম্বর শ্রমিক কর্মচারী ঐক্য পরিষদের অনশন কর্মসূচির প্রতি সমর্থন জানানো হয়। ফেতিসলিপি, সময় সংবাদ, চট্টগ্রাম। এয়ার টিকিট গ্রাহকের কোটি কোটি টাকা নিয়ে একের পর এক পালিয়ে যাচ্ছে অনলাইন ট্রাভেল এজেন্সি। ক্ষতিগ্রস্তদের অভিযোগ, তুলনামূলক বড় ডিসকাউন্টের ফাঁদে ফেলে আত্মসাৎ করা অর্থ পাচার করে বিদেশে পাড়ি জমাচ্ছে মালিকপক্ষ। সংশ্লিষ্টরা বলছেন, নীতিমালা না থাকার সুযোগ নিচ্ছে বিভিন্ন চক্র। ফরহাদুর রহমানের রিপোর্ট। চলতি বছরের 2 আগস্ট হুট করে প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করে দেশ ছেড়ে পালান জনপ্রিয় ওটিএ বা অনলাইন ট্রাভেল এজেন্সি ফ্লাইট এক্সপার্টের এমডি। এই ঘটনায় সে সময় প্রতিষ্ঠানের 3 শীর্ষ কর্মকর্তাকে গ্রেফতার করে পুলিশ। এরপর গত 15 অক্টোবর ফ্লাইফার ইন্টারন্যাশনাল ও 20 তারিখ ট্রাভেল বিজনেস পোর্টাল নামের আরও 2টি ওটিএ প্ল্যাটফর্ম একই কায়দায় পালিয়ে যায়। বিশ্লেষণে দেখা যায়, অস্বাভাবিক ডিসকাউন্টে টিকিট বিক্রি করে বাজার থেকে কোটি কোটি টাকা তুলে নিয়ে একই কায়দায় হঠাৎ উধাও হয়ে যাচ্ছে এসব প্রতিষ্ঠান। সরাসরি এয়ারলাইন্স থেকে টিকিট কাটা তুলনামূলক জটিল হওয়ায় যাত্রীরা নির্ভর করে ট্রাভেল এজেন্সির উপর। ভুক্তভোগীরা বলছেন, বাজারে অন্য সবার থেকে এসব প্রতিষ্ঠান ছাড় দিত বেশি, ফলে ফাঁদে পড়তেন সাধারণ গ্রাহক। এই টিকিটগুলো আমাদের 3 মাস আগে কাটা, এখন আর যাত্রীর ফ্লাইট ডেট আইসা পড়ছে 1 সপ্তাহের ভিতরে। এখন আমরা এই টিকিটগুলো প্রায় প্রতিটা টিকিটে 40% 50% এক্সট্রা টাকা দিয়ে টিকিট ইস্যু করে যাত্রীকে যাওয়ার জন্য ব্যবস্থা করে দিয়েছি। টিকিটটা আমি হাতে পাওয়ার পরে যদি সেটা টাকা তোলার ব্যাপারে, রিফান্ড করার ব্যাপারে যদি ট্রাভেলিং এজেন্ট পারে, এটা তো হওয়া উচিত না। কেন পালালেন তারা? এই প্রশ্নের উত্তর জানতে 3 প্রতিষ্ঠানের সঙ্গে যোগাযোগের চেষ্টা করে সময় সংবাদ। ফ্লাইফার ও বিজনেস পোর্টালের কাউকে না পেলেও কথা হয় ফ্লাইট এক্সপার্টের চেয়ারম্যানের সঙ্গে। তার দাবি, পালাতে বাধ্য হয়েছেন কর্মচারীদের প্রতারণায়। আমাদের এখানে একটা ষড়যন্ত্র হয়েছে, সে চেষ্টা করছিল প্রতিষ্ঠানটা চালিয়ে দেওয়ার জন্য, কিন্তু তার পরিচালকরা, তার কর্মকর্তা কর্মচারীরা অন্য ওটি এর সাথে যোগ সাজকে একটা বেইমানি করে আমার ছেলেরে তাকে হত্যার হুমকি দেওয়া হয়েছে। আন্তর্জাতিক নিয়ম অনুযায়ী বিমান টিকিট বিক্রির পর তার রিফান্ড বা রিইস্যুর সুযোগ থাকে কেবল যাত্রীর, কিন্তু নীতিমালা না থাকায় গ্রাহকের অনুমতি ছাড়াই বাংলাদেশে রিফান্ড করতে পারেন ওটিএগুলো। এসব কারণে গ্রাহকরা প্রতারিত হচ্ছেন বলে মনে করেন খাত সংশ্লিষ্টরা। অতিরঞ্জিত বিজ্ঞাপন এবং অতিরিক্ত মূল্য ছাড়, এগুলোর উপর একটা নিয়ন্ত্রণ থাকা উচিত। এখানে কোনো আইন নাই, যে আইনটা আছে সেটা একেবারে সিম্পল, স্বাভাবিক। এর আগে 2023 সালে লেটস ফ্লাই ও 2021 সালে 24ticket.com নামের আরও 2টি ওটিএ প্ল্যাটফর্ম গ্রাহক ও সাব এজেন্টদের প্রায় 15 কোটি টাকা নিয়ে পালিয়ে যায়। নীতিমালা না থাকায় এই খাতে তৈরি হয়েছে অরাজকতা। যাত্রীদের টাকা আত্মসাৎ করে পালিয়ে গেছে অনেক ট্রাভেল প্রতিষ্ঠান। বিশেষজ্ঞরা মনে করছেন, এই খাতে শৃঙ্খলা ফেরাতে দরকার সরকারের কঠোর নজরদারি আর নিয়ন্ত্রণ ব্যবস্থা। ফরহাদুর রহমান, সময় সংবাদ, ঢাকা। নিউ ইয়র্কের মেয়র পদপ্রার্থী জোহরান মামদানিকে নিয়ে ইসলাম বিদ্বেষী মন্তব্যে ঘিরে নিন্দার ঝড় উঠেছে যুক্তরাষ্ট্র জুড়ে। 9/11 নিয়ে ব্যক্তিগত আক্রমণ করায় শহরের আরেক মেয়র প্রার্থী
আরেক মেয়র পদপ্রার্থী অ্যান্ড্রু কুমোকে তুলোধুনো করেছেন মামদানি। স্থানীয় সময় শুক্রবার ব্রঙ্কসে তিনি বলেন, ইসলাম বিষয়ে বিরোধীরা ঘৃণাকে সামনে এনে নিউ ইয়র্কে বসবাসরত প্রায় 10 লাখ মুসলিমের আবেগে আঘাত করেছে। এদিকে তীব্র সমালোচনার মুখে কুমো জানান, নিউ ইয়র্কে ইসলাম ভীতির কোনো জায়গা নেই। যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে বড় প্রভাব ফেলেছিল 2001 সালের 9/11-এর সন্ত্রাসী হামলা, ছড়িয়েছিল ইসলাম ভীতি। সেই ইসলাম ভীতির আবহে ধীরে ধীরে রাজনৈতিক শক্তিতে পরিণত হয়েছেন নিউ ইয়র্কের মুসলিমরা। তাদের এই সাফল্যের সবচেয়ে উজ্জ্বল প্রতিফলন ডেমোক্রেট মেয়র পদপ্রার্থী জোহরান মামদানি। তবে তিনিও সম্প্রতি বর্ণবাদী আক্রমণের শিকার হয়েছেন। শুক্রবার ব্রঙ্কস এলাকার একটি মসজিদের বাইরে দাঁড়িয়ে বিরোধীদের সমালোচনা করেন জোহরান। তার আবেগঘন বক্তব্যে উঠে আসে ইসলাম ভীতির বিষয়টি। প্রত্যেক মুসলমানের স্বপ্ন কেবল এই যেন তার সঙ্গে অন্য নিউ ইয়র্কারের মতোই আচরণ করা হয়। এখনো এই শহরে কিছু ঘৃণা এমন আছে যা সহনীয় বলে ধরা হয়। ইসলাম ভীতি কোনো অপরাধ হিসেবে দেখা হয় না। তিনি আরো বলেন, রাজনীতিতে প্রথম প্রবেশের সময় তাকে পরামর্শ দেয়া হয়েছিল নিজের ধর্মীয় পরিচয় গোপন রাখতে। মামদানি বলেন, এগুলোই সেই শিক্ষা যা বহু মুসলিম নিউ ইয়র্কবাসীকে বারবার দেয়া হয়েছে। এর আগে তার প্রধান প্রতিদ্বন্দ্বী নিউ ইয়র্ক অঙ্গরাজ্যের সাবেক গভর্নর অ্যান্ড্রু কুমোকে জড়িয়ে একটি অনুষ্ঠানে প্রশ্ন করেন এক রেডিও সঞ্চালক। ওই সঞ্চালক বলেন, আরেকটি 9/11 হামলা হলে জোহরান উল্লাস করবেন। তার কথা শুনে কুমো হেসে ওঠেন। যদিও ব্যাপক সমালোচনার মুখে কুমো জানান, ওই রেডিও সঞ্চালকের কথায় গুরুত্ব দেননি তিনি। জানান, নিউ ইয়র্কে ইসলাম ভীতির কোনো স্থান নেই। ফারহাদ চৌধুরী, সময় সংবাদ। বিশ্বকাপ খেলতে ভারতে অবস্থান করা অস্ট্রেলিয়ার 2 নারী ক্রিকেটার যৌন হয়রানির শিকার হয়েছেন। গেল বৃহস্পতিবার মধ্যপ্রদেশের ইন্দোরে টিম হোটেল থেকে একটি ক্যাফেতে যাওয়ার পথে এই ঘটনা ঘটে। বাইকে এসে প্রকাশ্যে 2 নারী ক্রিকেটারকে শ্লীলতাহানি করে এক ব্যক্তি। এ ঘটনায় এফআইআর দায়ের করা হয়। পরে সিসিটিভি ফুটেজ দেখে অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে বলে দাবি করেছে ইন্দোর পুলিশ। বিশাখাপত্তমে অস্ট্রেলিয়ার নারী ক্রিকেট দলের টিম হোটেলে ইঁদুরকাণ্ড বেশ আলোচিত সামাজিক মাধ্যমে। সেই রেশ না কাটতেই সামনে এলো নতুন ঘটনা। বিশ্বকাপ জুড়ে ব্যাট বলে দাপট দেখানো সাউদার্ন স্টার্সের 2 সদস্য শিকার হয়েছেন অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির। পুলিশ ও দলের নিরাপত্তা কর্মকর্তাদের সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সকালে মধ্যপ্রদেশের ইন্দোরের রিং রোডের একটি ক্যাফে থেকে টিম হোটেলে ফিরছিলেন 2 অস্ট্রেলিয়ান নারী ক্রিকেটার। এই সময় মোটরসাইকেলে এক ব্যক্তি তাদের পিছু নেয় এবং এক খেলোয়াড়কে অশালীনভাবে স্পর্শ করে দ্রুত পালিয়ে যায়। 2 নারী ক্রিকেটার সঙ্গে সঙ্গেই অস্ট্রেলিয়া দলের নিরাপত্তা ব্যবস্থাপক ড্যানি সিমন্সকে বিষয়টি অবহিত করেন। স্থানীয় নিরাপত্তা টিমের সঙ্গে যোগাযোগ করে তিনি দ্রুত সাহায্যের ব্যবস্থাও করেন। ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজ দেখে পরে পুলিশ অভিযুক্ত ব্যক্তিকে গ্রেফতার করে এবং ভারতীয় দণ্ডবিধির 2 ধারায় তার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়। অস্ট্রেলিয়ান টিম ম্যানেজমেন্টকে যে সিকিউরিটি অফিসার ভারতীয় ফৌজদারি আইনের ধারা অনুসারে একটি এফআইআর নথিভুক্ত করা হয়েছে এবং একটি কৌশলগত অভিযানের মাধ্যমে অভিযুক্তকে চিহ্নিত করে গ্রেফতার করা হয়েছে। এ ঘটনার নিন্দা জানিয়েছে বিসিসিআই। এটা খুবই দুঃখজনক ঘটনা। এ ধরনের ঘটনা দেশের সুনাম নষ্ট করে। অপরাধীকে দ্রুত গ্রেপ্তারে রাজ্য পুলিশের পদক্ষেপের জন্য আমি তাদের ধন্যবাদ জানাই। এ ঘটনা সামনে আসার পর অস্ট্রেলিয়ার নারী ক্রিকেট দলের নিরাপত্তা জোরদার করা হয়েছে। একই সঙ্গে স্থানীয় প্রশাসন দলকে আশ্বস্ত করেছে সর্বোচ্চ সহায়তার। মধ্যপ্রদেশ ক্রিকেট অ্যাসোসিয়েশনও নিন্দা জানিয়েছে। একই সঙ্গে অনেকেই তাদের উদ্বেগের কথা জানান। প্রশ্ন তুলেছেন ভারতে নারীদের নিরাপত্তা নিয়েও। বিরোধীরা ধুয়ে দিচ্ছেন মোদী সরকারকে। সাজিদ মুস্তাহিদ, সময় সংবাদ। এ পর্যায়ে শীর্ষ সংবাদ হলো জানাবো আরও একবার। তত্ত্বাবধায়কের আদলে দেশ পরিচালনা না করলে প্রশ্নবিদ্ধ হবে নির্বাচন। বিতর্কিতদের আর সরকারে দেখতে চায় না বিএনপি। গণতান্ত্রিক উত্তরণের সব দলকে ভোটে অংশ নেওয়ার আহ্বান। নির্বাচন সামনে রেখে দেশ গঠনে 7 অগ্রাধিকার জামায়াতের। যুক্তরাষ্ট্রে সংবর্ধনায় আমির। দুর্নীতির বিরুদ্ধে লড়াইয়ের ঘোষণা, নারী নিরাপত্তা নিশ্চিতের অঙ্গীকার। এবং জুলাই সনদ মুছে দিতে চায় এক দল, ভেস্তে দিতে চায় আরেক দল। অভিযোগ এনসিপির। বাস্তবায়ন প্রক্রিয়া নিশ্চিত হলেই স্বাক্ষরের ঘোষণা। গণভোটের আগে রূপরেখা প্রকাশের তাগিদ। এই ছিল রাতের সময়ে। এরপর দেখবেন সম্পাদকীয়। সঙ্গে থাকুন সময়ে।